শেখ মুজিবুর রহমান ছিলেন এই মবের বাবা না দাদা। তিনি চেয়ার ছুঁড়ে মেরে ডেপুটি স্পিকারকে সংসদের মধ্যে মেরে ফেলে দিয়েছিলেন। হিটলারের কোন একটা গুরুত্বপূর্ণ জিনিসও মানুষ সংরক্ষণ করে। হিটলারের কোনো কিছু আপনি যদি সংরক্ষণ করেন তার জন্য শাস্তি মৃত্যুদণ্ড। আপনি 32টাকে মিউজিয়াম বানালেন কিসের? আজকে সোনা পেলেন কোথায় থেকে? কথায় কথায় বলেন যে আমার বাবা কিছু রেখে যায়নি, 32 নম্বর দোতলা বাড়ি করার টাকা পাইছেন কোথা থেকে? পাকিস্তান সরকারের কাছে টাকা খাননি। কোন জামায়াতের বিরুদ্ধে অভিযোগগুলো কেন আসছে সেগুলো নিয়ে এটা আজকে না, এটা সব সময় দিয়ে ইলেকশনের আগে এই ধরনের কথা আছে। 36শে জুলাই পর একটা শ্রেণী এই 36শে জুলাইয়ের আন্দোলনটাকে যাতে কোনোভাবে মোবিলাইজ করা যায়, এটা একটা অপচেষ্টা সবসময় সব জায়গাতে আছে। এখন তার আগে আমার শ্রদ্ধেয় শিক্ষক বোন উনি বললেন ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমি একটু ইতিহাসে চলে যাই। শেখ মুজিবুর রহমান ছিলেন এই মবের বাবা না দাদা। তিনি চেয়ার ছুঁড়ে মেরে ডেপুটি স্পিকারকে সংসদের মধ্যে মেরে ফেলে দিয়েছিলেন। সে তার পান্ডারা পার্লামেন্ট ভবনকে অপবিত্র করলেন, চেয়ার ছুঁড়ে ডেপুটি স্পিকারকে মেরে ফেলে দিলেন। এটা মব না। ওই যে আপাতত বললো রাজনৈতিক হত্যাকাণ্ড, দেখেন রাজনৈতিক মব কিভাবে সৃষ্টি করছে। তারপরে দেখেন বিহারীদেরকে ৭৭ সালে চট্টগ্রাম, সান্তাহার, পার্বতীপুর, সৈয়দপুর, যশোরে মুজিববাদীদের নাম করে বিহারীদেরকে কচু কাটা করলো। আসেন আর ৭২ থেকে ৭৫ পর্যন্ত আর বললাম না, জাসদকে কি করছেন, সিরাজ শিকদারকে কোন মবের দ্বারা হত্যা করছেন, এগুলো বললাম না। এই একটা জিনিস সবসময় নেগেটিভ কথা বললে হবে না। দেশ একটা আনইউজুয়াল পজিশন নিয়ে পার হচ্ছে। এখানে এখনো পুলিশ, র্যাব যে প্রতিষ্ঠানগুলো তাদের মোরালিটি এখনো ঠিক হয়নি। এই নতুন করে পুলিশ নিয়োগ দিতে পারিনি। রাষ্ট্রীয় কাঠামোয় একটা ভঙ্গুর অর্থনীতি, যেটা ৭১ সালে যুদ্ধের পরও আমাদের যে অর্থনীতি ছিল না, আজকে সেই অর্থনীতি রেখে গেছে পতিত স্বৈরাচার। সো এই অবস্থায় কিছু মানুষ যেমন 32 নম্বর, একজন বলতেছে 32 নম্বর ভাঙাটা এটা বিরাট অন্যায় হয়ে গেছে। আমি যদি প্রশ্ন করি এই 32 নম্বর বাড়িটা শেখ সাহেব তৈরি করলো কিভাবে? শেখ সাহেব সামান্য এক চাকরি করতেন কিসে? ইন্স্যুরেন্স কোম্পানিতে। এই ৬,০০০ টাকা দিয়ে ১ বিঘা জমির প্লট পাইলো কিভাবে, আর বাড়িটাই তৈরি করলো কিভাবে, আর ওই বাড়ির সাথে কিভাবে স্বাধীনতার সম্পর্ক? এখন ওই বাড়ির সিম্বল অ্যাজ এ মনস্টার, দ্যাট বাড়ি সিম্বল ইজ এ বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের একটা সিম্বল। সেটাকে যদি ভেঙে ফেলে দেওয়া হয়, সেটাকে যদি কেউ মব বলে, তাহলে সেটাখানে অবশ্যই আমার প্রতিবাদ থাকবে। কিন্তু এটাও ঠিক, আপনি নিজ হাতে আইন তুলে নিবেন না। কারো কখনোই নিজ হাতে আইন তুলে নেওয়া যাবে না। যেমন এখানে আপনার আইন সালিশ কেন্দ্র, ওখানে দেখলাম যে পকেট ম্যারকে কি করছে, উত্তরাতে হাত পায়ে দড়ি লাগায় ঝুলায় রাখছে। এটা নতুন না, কিন্তু এটা করা অবশ্যই নিন্দনীয়। পুলিশের কথা বলছেন, পুলিশের উপরে পুলিশে এটা সারা জীবন কি হয়েছে, পুলিশকে একটা পর্যায়ে পর্যন্ত আপনাকে কি করতে হয়, তার পুলিশ কোড অনুযায়ী সে কতটুকু পর্যন্ত রেস্ট্রেন করতে পারবে তার ইয়া দেওয়া আছে। কিন্তু শাহরিয়ার কবির, মদকে যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ব্যবহার করা হয়ে থাকে, তাহলে তৌহিদি জনতা তারা কারা? কারা আসলে তৌহিদি জনতার নামে বাউলদের উপর আক্রমণ করছে? কারা কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে? কারা আসলে মাজারের উপর হামলা করছে? এইখানে আপনাকে একটা জিনিস বলি, লেবেলাইজ তৌহিদি জনতার যে লেবেলাইজটা করছেন টিভিতে বা পেপারে সব জায়গায় দেখলাম আমি, পেপার বা কিছু সাংবাদিক এই তৌহিদি জনতায় এই কনসেপ্টটা নিয়ে আসছেন। কিন্তু যে মানুষগুলো এগুলো করছে, যেমন এক পিরিয়ড যেটা আপনি বললেন, এটা অবশ্যই নিন্দনীয়। গভর্নমেন্ট তার জন্য মামলা করছে, সেই লোকগুলো অ্যারেস্ট হয়েছে। আপনাকে যেটা নিন্দনীয় সেটা আমরা নিন্দা জানাবো, কিন্তু তাই বলে কি আমি সব কিছুকে এক জায়গায় করব? মব কখনোই ভালো হতে পারে না। কিন্তু আমাদের দেশে যেটা আপা বললেন সেটাও আমি সমর্থন করি, মব তো আজকের না, অনেক আগে থেকেই। কিন্তু পার্টিকুলারলি রাজনৈতিক উদ্দেশ্যে যদি মব করা হয়, যেমন এই যে আপনি এক বাউল সাহেব সূরা নাস নিয়ে এবং আরেকটা নিয়ে করলে, তাকে পুলিশ অ্যারেস্ট করছে, তাই নিয়ে এখন আপনার অ্যারেস্ট করা হয়েছে। এখন যদি সবাই যা থানা গ্রাহক করে বলে না তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, দ্যাট উড বি ইলিগাল। কিন্তু আপনাকে রেস্ট্রেন করতে হবে, এবং আজকে আমরা একটা আনইউজুয়াল পরিস্থিতিতে এরকম হতেই পারে। কিন্তু এটাকে কম্পেয়ার করেন যদি ৭২ সালের দিকে, তাহলে দেখবেন আজকে আমরা মাছ মোর বেটার পজিশন আছে। আপনি যখন তৌহিদি জনতা নিয়ে একটা বর্গকরণ করেছেন, ওই মুহূর্তে রাজনীতিটা হয়ে গেছে। আমার হিসেবে এখানে আমরা সবাই তৌহিদি জনতা, মানে যতটুকু আমি জানি। আপনি বর্গকরণটা ওইখান থেকে হচ্ছে শুরু, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে রাজনীতির আরেকটা কথা যেটা আপনি আমাকে বলছেন, যে এটা তো আসলে একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন। এইখানে ২-৩টা কথা আমি আসলে না বলে পারছি না। প্রথম কথা হচ্ছে, ভাই বলেছেন ৩২ নাম্বার নিয়ে।
32 নাম্বার মুক্তিযুদ্ধের বিষয় কিনা, স্মৃতির ফলক কিনা, সেটা নিয়ে আমরা একটা আলাদা ডিবেট করতে পারি, সেটা নিয়ে আমার আসলে বক্তব্য না। কিন্তু আমি বলতে চাই, পৃথিবীর বিভিন্ন সভ্য দেশগুলোতে মনে করেন হিটলারের কোন একটা গুরুত্বপূর্ণ জিনিসও মানুষ সংরক্ষণ করে এজন্য না, ইতিহাসের যে কোনো সাক্ষীকে সংরক্ষণ করা একটা সভ্য সমাজের প্রক্রিয়া। সেই ইতিহাসকে আপনি যেভাবেই দেখান না কেন, আপনি তো জানেন হিটলারের না না শুনেন, হিটলারের কোনো কিছু আপনি যদি সংরক্ষণ করেন তার জন্য শাস্তি মৃত্যুদণ্ড। না 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 না, আপনি আমাকে বলেন হিটলারের নাৎসিজমের কোনো কিছুকে সংরক্ষণ করা জার্মানি আইনে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে আপনি যদি ওটাকে দিয়ে 32কে জায়েজ করতে যান, তাহলে তো আপনি পক্ষান্তরে এই ফ্যাসিবাদকে কি করবেন, সমর্থন করবেন। যে ফাঁসিবাদের জন্য একটা 3 বছরের বাচ্চা মরে যায়, সেখানে বাচ্চার জীবন হচ্ছে নিশ্চয়ই 32 নম্বর বাড়ি। আর তার চেয়ে আগে বলেন 32 নম্বর বাড়ি যে তৈরি করছে শেখ মুজিব, সেই টাকা পাইছে কোথায়? অসৎ উদ্দেশ্যে যে বাড়ি তৈরি করা হয়েছে, বাংলাদেশকে ভারতের কলোনি করার জন্য যে বাড়ি তৈরি করে, সেখানে দুমনে মুছে শেষ করে দেওয়াটাই তো উচিত। সে বাড়িটা থাকবে কেন? 32 নম্বর কি বাপ দাদার জন্য ইজারা দেওয়া হয়েছে যে এই দেশের স্বাধীনতা ভারতের হাতে তুলে দিবেন বলে? আপনি 32টাকে মিউজিয়াম বানালেন কিসের? আজকে সোনা পেলেন কোথায় থেকে? কথায় কথায় বলেন যে আমার বাবা কিছু রেখে যায়নি, 32 নম্বর দোতলা বাড়ি করার টাকা পাইছেন কোথায় থেকে? পাকিস্তান সরকারের কাছে টাকা খাননি? দুমুখা কথা বলেন আপনারা। ইন্ডিয়াকে বেঁচে দেওয়ার জন্য ইন্ডিয়ার কাছে টাকা নিয়ে আসেননি? সেই 32 ইজ এ সিম্বল অফ বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা। তাহলে সেই 32কে যদি ভেঙে ফেলে দেওয়াকে আপনি মবের করতে নিয়ে আসেন, আলী কেন্দ্র আমরা দেখি না, আমরা একটু বলি আপনাকে একটা শেষ করতে দিতে হবে। আইন ও সালিশ কেন্দ্র কোনদিন ব্যারিস্টার রাজ্জাককে যখন জোর করে দেশ থেকে বের করে দেওয়া হলো সেদিন কথা বলেননি। আরমানকে যখন গুম করা হলো তখন কথা বলেননি। ব্রিগেডিয়ার আজমিকে যখন ইয়াতে রাখা হলো তখন আইন সালিশ কেন্দ্রগুলো কথা বলে না কেন? আইন সালিশ কেন্দ্রগুলো একটা পার্টিকুলার পারপাস আছে। আমি মনে করি রাষ্ট্রের অর্থ, রাষ্ট্রের টাকা, এইগুলো নিয়ে যে কোনো স্থাপনা ভাঙচুর করা, সেটি রাষ্ট্রের মানুষের সাথে অন্যায় করা। অর্থ রাষ্ট্রের, এবং সেটি একটি দেশের যেই চরিত্র, একটি দেশের যে অস্থিতিশীলতা, সেটিকে প্রকাশ করা। আপনি বারংবার আপনার এই যে 32 নাম্বার, আমার কথা হচ্ছে এত 1400 মানুষ প্রাণ দিল, আপনি খেয়াল করে দেখেন তো, 1400টা মানুষ প্রাণ দিয়েছে সেদিন যখন রায় হয়েছে, সেখানে বাইরে একটা পিতা বসে আছে তার সন্তান হারানোর বেদনা নিয়ে, তার চোখ দিয়ে অশ্রু পড়ছে, সেটা একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখানোর কথা। সেটা হচ্ছে আমাদের কামনীয় একটা বিচার ব্যবস্থা, কিন্তু সেখানে কথা নাই বার্তা নেই। হঠাৎ করে একটা বুলডোজার নিয়ে আবারও আমি 32 ভাঙবো। হোয়াট ইজ দ্য নেসেসিটি? পুরো ইন্টারন্যাশনাল গ্রুপের মনোযোগকে ওদিকে নিয়ে যাওয়ার পলিটিক্যাল উদ্দেশ্যটা কি ছিল? ওই যে একটা বিল্ডিং, এটি ভাঙাতে বা থাকাতে কি বা যায় আসে? জন্মশতবার্ষিকী পালনের নামে যত স্ট্যাচু করা হয়েছে, এটার একটা উদ্দেশ্য ছিল হাজার হাজার কোটি টাকা মেরে দেওয়া। আর যেটা আপনারা লকারে পাইছেন এটা কিছুই না। এই যে এতগুলো প্লট নিছে, এগুলো কিছুই না, কারণ তাদের রক্তের মধ্যে আছে অসততা। আর যে অসততার জন্ম হয়েছে 32-এ, সেই জন্য আমি পার্টিকুলারলি খালি 32-এর কথা বলছি। আচ্ছা, এবার আপনার কাছে জামাতে ইসলাম ধর্ম নিয়ে এর আগেও একদিন কথা হয়েছে, এবং আপনি হয়তো জানেন যে চিটাগাংয়ের ওনাকে অলরেডি শোকজ করা হয়েছে। এবং দেখেন, আমরা অনেক সময় বলি ব্যক্তির দায় একটা প্রতিষ্ঠান নিবে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহজাহান চৌধুরী ভাইরাল হয়েছে, জামায়াত ইসলামী শোকজ করেছে। আরো কয়েকজন নেতার বক্তব্য যদি আমি আপনার সামনে তুলে ধরি, এবার জামায়াতকে ভোট না দিলে আপনার ঈমান থাকবে না। জামায়াত নেতা ডক্টর হিফজুর রহমান এমন মন্তব্য করেছেন। আল্লাহর সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতকে ক্ষমতা দিবেন, এমনটি বলেছিলেন এর আগে শাহজাহান চৌধুরী। নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমার চাইতে রাষ্ট্রের নেতা নির্বাচন করার সব ফরজের বড় ফরজ। ইকবাল হোসেন পাবনা 5 আসনে জামায়াত প্রার্থী, তাদেরকে শোকজ করা হয়েছে নাকি শাহজাহান চৌধুরীর বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলেই তার বিরুদ্ধে শোকজ করা হলো? এই বক্তব্যগুলো নিয়ে আপনারা যত ইন্টারেস্টেড, আপনারা কিন্তু এটা নিয়ে ইন্টারেস্টেড না। গতকালকে ভারতের কি ফরেন মুখপাত্র কি বললেন, আমরা এখন জাজমেন্টটা দেখতেছি, ওনাকে রণধীর জসওয়ালের কথা বলছেন। আপনি যদি আমার প্রশ্নের উত্তরটি দিয়ে শেষ করে দিই। শশী থেরুরা ওপারে কি বলে সেটা নিয়ে আপনারা আলোচনা করতে আগ্রহী না। আপনারা আলোচনা করতে আগ্রহী জামাতের কয়েকজন কোথায় যান, পাবনাতে যিনি বলছেন, আমি ওটাকে সমর্থন করি। আপনাকে নেতা নির্বাচন করতে হবে, এটা আপনার আমানত, এবং সেটা হবে সঠিকভাবে। তাই বলতে সে বলেনি জামাতকেই করতে হবে। আপনি আপনার আমানতটাকে এক্সারসাইজ করতে হবে, দ্যাট উড বি প্রপার। কিন্তু সাথে সাথে আমি এটাও বলতেছি, শাহজাহান সাহেব রাজনৈতিকবিদ হিসাবে যে কথাগুলো বলছে, তার এই কথাগুলো বলা ঠিক না। তার কাছ থেকে এই কথা আমরা আশা করি না, এবং এটা অনাকাঙ্ক্ষিত। এবং সেই জন্যে বাংলাদেশ জামাতে ইসলাম যেটা
মানে যেটা করার। এবং এই যে আরেকটা অপর কথা যে প্রায় সময় বলে জামাতকে ভোট দিলে জান্নাতে যাবে। শুনেন, জান্নাতে কে যাবে না যাবে পৃথিবীর কেউ জানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। জামাতের নেতাকর্মীরা এই প্রচারণা কেন চালাচ্ছে? জামাতের প্রচারণা এটা চালাচ্ছে না। যদি চালায় থাকে কেউ, সেটা আমি বলে দিচ্ছি, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, এবং জান্নাত কাকে দিবেন এটা একমাত্র আল্লাহই জানেন। কিন্তু আমি মানুষ হিসাবে ধরে নেন, আমি জামাত ইসলামকে কেন সমর্থন করি? আমি জামাত ইসলামকে এই কারণে সমর্থন করি, বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক, সৎ লোকের শাসন ব্যবস্থা কায়েম হোক, কোরআন ও সুন্নাহর আলোকে একটা দেশ পরিচালিত হোক, এটা আমার চাওয়া। বাংলাদেশ জামাত ইসলাম, দেখেন আমার এটা মনে হয় ওনারা যে বলে যে ওনারা হচ্ছে মানে এই যে কথাটা যে ইসলামিক দল বা ইত্যাদি ইত্যাদি, আমার কিন্তু বাংলাদেশ জামাত ইসলামকে ওই অর্থে কোড অ্যান্ড কোড আমাদের অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তার থেকে ভীষণ রকমের ভিন্ন মনে হয়। আপনি দেখবেন যে তার পলিসিগত, তার বক্তব্য, তার আচরণ, তার কথা, তার চেতনার মধ্যে অনেক পার্থক্য আছে। বা আপনি অন্যান্য একজন ধরেন, কথার কথা ধরেন চরমোনাই এর দলও, সেও তো একটা ইসলামিক দল, বা হেফাজতের দলও ইসলামিক দল। এখন আপনি এই 3-4জন নেতাকে পাশে বসান, আপনি দেখবেন সিগনিফিকেন্টলি বাংলাদেশ জামাত ইসলামকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, হুইচ ইজ গুড, ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ভোটের রাজনীতিতে, আমি বারংবার বলি, ভোটের রাজনীতিকে এই যে ধর্মের ব্যবহারের চর্চাটা, এটা তো কোনো সুস্থ চর্চা হতে পারে না। আপনি এই যে আপনার অমুক দলে ভোট দিলে পরে আপনি অবশ্যই ভোটের রাজনীতি আপনি চলবে না চর্চা, ঠিক আছে? আপনি এটা করলে রোজা পূজা বলা এসব আপনি এই ধরনের কথা বলবেন, এই কথা বলাটা তো একটা আপনার ভীষণ রকম বোঝাই যাচ্ছে যে আপনি কি করছেন, আপনি ম্যানিপুলেট করছেন। তো এই ম্যানিপুলেশনের প্র্যাকটিসটা কোন এক অদ্ভুত কারণে, আমি দুঃখ জানিয়েই বলছি যে আমাদের অজস্র যারা মনোনয়ন প্রার্থী তাদের নাম ধরে ধরে বলা সম্ভব। আপনি তো একজনের নাম বলেই দিলেন, আমার এখনো মনে আছে ওই আমির হামজা নামে একজন, উনি পুরো আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে একটা মিথ্যাচারিতা করে ফেললেন, বললেন আমাদের ছেলে পেলে সকালবেলায় নাকি মদ খেয়ে ঘুম থেকে উঠে, এবং এখানেই শেষ না, উনি ওনার ব্যাচের কথা বললেন। না না, উনি এটা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের আছে উনি এগুলো বলেছেন। এখন ভাই বলছেন খালি নিন্দা জানাচ্ছেন, যাচ্ছেন, কিন্তু তারাই তো মনোনয়ন নিয়ে, কালকে তো ওই মানুষগুলোই যদি জিতে যাবে, তখন ওই সংসদে আমি কাদের পাবো? তাদেরকে, যারা এই ধরনের কথা বলে। আচ্ছা, এই যে কথাটা আমার বোন বললেন যে হাতে গোনা 10 জন, তো আমরা লিস্ট করতে পারি, আপনি যদি বলেন। আপনি লিস্ট করে দেন আমাদেরকে, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামকে আমি পৌঁছায় দিব, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এবং এগুলোর ব্যবস্থা না হবে। তবে আপনাকে একটুকু অ্যাসিওর করতে পারি যে বলে দিই, আপনারা নিজেরা দেখবেন না কেন আপনাদের নেতাকর্মীর দায়িত্ব, মানে বক্তব্যের দায়ভার নিচ্ছে আপনাদের উপর বর্তায়। দিতে দেন। 36 জন পার্লামেন্ট মেম্বার ছিল আজ পর্যন্ত, একজনের বিরুদ্ধে 1 টাকার আপনি কোনো এলিগেশন আনতে পারেননি, ইনশাআল্লাহ। 36 জন মেম্বার ছিল 91 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামের, 1 টাকার কোনো এলিগেশন একজনের বিরুদ্ধে আনতে পারেননি। 2টা মন্ত্রী ছিল, আনতে পারেননি। সংসদে আপনি যাদের উপর দিচ্ছেন ইনশাআল্লাহ ভরসা রাখেন, আপনাদের ইনশাআল্লাহ একটা সুন্দর বাংলাদেশ দেওয়া হবে। ওই 36 জন তো এককভাবে আর জামাত ইসলামের হয়ে যায়নি, ওটা তো কোনো না কোনো দলের সাথে গেছে। তো এটাও একটা ব্যাপার, তখন কিন্তু ওই সরকারের দায়িত্বটাও নিতে হবে, তাই না? 36 জন তো আমাদের জামাতের ইসলামের। এখন জামাতের বিরুদ্ধে অভিযোগগুলো কেন আসছে সেগুলো নিশ্চয়ই আপনার কাছে দেখা এটা সব সময় যে ইলেকশনের আগে এই ধরনের কথা আছে, ইলেকশনের আগে এই ধরনের কথা আছে।